স্বাগত এশিয়ান সংবাদের সাথে আছে আমি শারমিন জাহান মেরি। করোনায় গত ২৪ ঘন্টায় আরও ২১ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৭০ জনে। দুপুরে অনলাইন ব্রিফিংয়ে আইইডিসিআর আরও জানায়, গত একদিনে দেশে ১২৫১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট রোগী ২৫,১২১। গত ২৪ ঘন্টায় ৮,৪৪৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও জানায় আইইডিসিআর। এছাড়া গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪০৮ জন। করোনার মধ্যেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আম্পান। ঘূর্ণিঝড়টি আরও ঘনীভূত হয়ে দিক পরিবর্তন করে আজ শেষ রাত থেকে বুধবার সন্ধ্যার মধ্যে বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে, এমনটা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস জানিয়েছে, খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চলে আজ শেষ রাত থেকে বুধবার সন্ধ্যার মধ্যে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। এজন্য চট্টগ্রাম ও কক্সবাজারকে ৬ আর মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলাগুলোর প্রশাসন বলছে, বিষয়টি তাদের মাথায় রয়েছে, নেওয়া হয়েছে সব পদক্ষেপ। রমজান মাস হওয়ায় সাইক্লোন শেল্টারগুলোতে ইফতার ও সেহরির ব্যবস্থাও করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। এ বিষয়ে আরও খবর জানাতে কক্সবাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন মোহাম্মদ শফিক। শফিক, ঘূর্ণিঝড় আম্পান বিষয়ে সবশেষ খবর আমাদের জানান এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের কি সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে কিনা আমাদেরকে জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি কক্সবাজার সমুদ্র সৈকতে। এখানে কিন্তু সুপার সাইক্লোন আম্পানের প্রভাবে ইতিমধ্যে যে সমুদ্র কিন্তু উত্তাল রয়েছে। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, উত্তাল রয়েছে এবং পাশাপাশি কিন্তু যেখানে যে ঢেউগুলো সেটা কিন্তু অনেক বড় আকার ধারণ করেছে। পাশাপাশি যে বাতাসের গতিবেগে কিন্তু সেটা কিন্তু ধীরে ধীরে কিন্তু বেড়েই চলেছে। তবে আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, কক্সবাজার কিন্তু প্রায় এক সপ্তাহ ধরে কিন্তু তীব্র গরমে কিন্তু জনজীবন এক প্রকার এখানে কিন্তু অতিষ্ঠ হয়ে গেছে। শুধু মানুষ নয়, এই গরমের জন্য কিন্তু হাঁসফাঁস কিন্তু প্রাণী। তবে আমি কিছুক্ষণ আগে কক্সবাজার আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। তারা আসলে যে কক্সবাজার থেকে ঘূর্ণিঝড় যে সুপার সাইক্লোন আম্পান কিন্তু ৭৭৫ কিলোমিটার আজ শেষ রাত অর্থাৎ আগামীকাল সন্ধ্যার মধ্যে বাংলাদেশের যে উপকূলীয় এলাকাগুলো আছে অর্থাৎ খুলনা, বাগেরহাট, বরিশাল, সাতক্ষীরা, এখানে অনেকটা সেটা আঘাত হানার সম্ভাবনা রয়েছে। সেই হিসাবে কক্সবাজার এবং চট্টগ্রাম বন্দরকে কিন্তু আজকে কিন্তু ৬ নম্বর বিপদ সংকেত দেখে যেতে বলা হয়েছে। মেরি, আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু কক্সবাজার জেলা প্রশাসন এই দুর্যোগ মোকাবেলা করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে যে দুর্যোগ কমিটির দফায় দফায় তারা কিন্তু মিটিং করেছে। ইতিমধ্যে কক্সবাজারে কিন্তু যে ৫৭৩টি সাইক্লোন সেন্টার এখানে প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি যারা আশ্রয় প্রকল্পে আসবে তাদেরকে যেহেতু করোনা ভাইরাস চলছে সেই কারণে কিন্তু তাদেরকে কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য কিন্তু কিন্তু কিছু স্কুল প্রতিষ্ঠান ওখানে রাখা হয়েছে। পাশাপাশি এখানে সিপিপির ৬,৪৬৫ জন প্রশিক্ষণপ্রাপ্ত ভলান্টিয়ার এবং রেড ক্রিসেন্ট সোসাইটির প্রায় ২২০০ জন ভলান্টিয়ার কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি এখানে মেডিকেল টিমও কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি এখানে কক্সবাজারের যে রোহিঙ্গা ক্যাম্প আছে, সেই রোহিঙ্গা ক্যাম্পে কিন্তু রামু 10 ডিভিশন সেনাবাহিনীর কর্তৃক সেখানে কিন্তু দুর্যোগ মহড়া কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে আরআরসি এবং বিভিন্ন এনজিও নিয়ে সেখানে কিন্তু ব্যাপক প্রস্তুত গ্রহণ করা হয়েছে। তো মেরি, কক্সবাজারে কিন্তু আমরা কিন্তু যে করোনা দুর্যোগের মধ্যে আরেকটি দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ, তার কারণে মানুষ কিন্তু অনেকটা আতঙ্ক রয়েছে। মেরি, কক্সবাজার থেকে এই ছিল ঘূর্ণিঝড় সুপার সাইক্লোন আম্পানের শফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঘূর্ণিঝড় আম্পানের সম্ভাব্য ক্ষয়ক্ষতি ঠেকাতে কক্সবাজার প্রশাসনের পক্ষ থেকে যে সকল পদক্ষেপ নেওয়া হয়েছিল সে সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোহাম্মদ শফিক। চলে যাচ্ছি ঘূর্ণিঝড়ের আরও খবরে।
ঘূর্ণিঝড় আম্ফানের সম্ভাব্য আঘাত ও ক্ষয়ক্ষতি ঠেকাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। করোনার সংকটকালে দেশ ও জনগণের স্বার্থে সহযোগিতা করতে রাজনৈতিক দলগুলোকে আহ্বানও জানিয়েছেন সেতুমন্ত্রী। আছেন সেখানে আপনারা ঈদের ছুটি অতিবাহিত করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, স্থানান্তর আপাতত বন্ধ রাখুন। সকলের সম্মিলিত প্রচেষ্টা সহযোগিতা আমরা এ দুর্যোগ কাটিয়ে উঠব ইনশাআল্লাহ। সংক্রমণে করোনা কাউকে করুণা করবে না। প্রশাসনের কড়াকড়ির পরও করোনার সংক্রমণের ঝুঁকি নিয়ে ঢাকা থেকে বাড়ি ফিরছে মানুষ। ব্যক্তিগত গাড়ির চাপ বেড়ে যাওয়ায় সকালে গাজীপুরের কালিয়াকৈরে ব্যারিকেড দেয় পুলিশ। প্রায় 10 কিলোমিটার জুড়ে যানজট দেখা দিলে তা তুলে নেওয়া হয়। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে যানবাহনের চাপ। মানিকগঞ্জের পাটুরিয়ায় গতকাল ফেরি বন্ধ করা হলেও আজ চালু করা হয়েছে। আজ সকাল থেকে 3টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে পণ্যবাহী যানবাহন। ব্যক্তিগত গাড়ির চাপ থাকলেও ঘাট পর্যন্ত যেতে দিচ্ছে না পুলিশ। এদিকে আজও ফেরি বন্ধ রাখা হয়েছে মুন্সিগঞ্জের শিমুলিয়ায়। দর্শক, এ বিষয়ে আরো খবর জানবো সহকর্মী জহিরুল ইসলাম লিটনের কাছে। লিটন, সেখানে ঢাকা এবং টাঙ্গাইল মহাসড়কের যানজট সম্পর্কে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ মেরি। আমি আপনাকে আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাচ্ছি যে ঢাকার প্রবেশদ্বার সাভারে শিল্পাঞ্চল সাভার অধ্যুষিত এলাকায় বিভিন্ন জনে আপনি জানেন যে যেখানে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে যে বিভিন্ন জেলায় যাতে লোকজন যারা এখানে কর্মরত লোকজন যারা আছে তারা যাতে অন্যত্র প্রবেশ করা এবং বাহিরে যেতে না পারে, সেই জন্যে সাভারের প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় সাভারের চারটি মেইন মহাসড়কের 4টি জায়গায় আপনার চেকপোস্ট বসিয়েছে। সেখানে তারা প্রতিনিয়ত চেক দিচ্ছে এবং চেক দিয়ে প্রত্যেকটা গাড়িকে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। যদিও সাভারের কোথাও ঘুরে দেখেছি যে কোথাও গণপরিবহন দেখা যায়নি। গণপরিবহন দেখা না গেলেও সাধারণ সচেতন জনগণ আমাদের জানিয়েছেন যে ব্যক্তি মালিকানাধীন যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোতে করে বিভিন্ন লোকজনগুলো ঢাকার বাহিরে বিভিন্নভাবে যাওয়ার জন্য চেষ্টা করতেছে এবং তারা যেখানেই চেকপোস্ট বসিয়েছে তার ঠিক একটু আগে ভাগে তারা গাড়িগুলো থামিয়ে লোকগুলো পায়ে হেঁটে চেকপোস্টটি পার হওয়ার পরে আবার কিন্তু তারা ওই গাড়ি দিয়ে যাচ্ছে। তার জন্য এখানে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে বলা যাবে যে অনেকটা তারা এই কাজগুলো করতেছেন এবং মহাসড়কে প্রশাসনের চেকপোস্ট বসাইলেও শাখা সড়কগুলো দিয়ে কিন্তু বিভিন্ন লোকজনগুলো ঢাকার বাইরে যাচ্ছে। এবং যদি আমি একটু মার্কেটের কথা আসি, যে আপনাকে বলে রাখতে যে সাভারের বিভিন্ন মার্কেটগুলো প্রশাসন বন্ধ করলেও আশুলিয়ার কিছু কিছু মার্কেট বন্ধ করা হলেও বাকি মার্কেটগুলো যে মার্কেটগুলো খোলা রয়েছে সেই মার্কেটগুলো কিন্তু সামাজিক নিরাপত্তা থেকে শুরু করে কোনো কিছুই মানা হচ্ছে না। সচেতন মহল মনে করতেছে যেখানে প্রশাসনের নজরদারি আরেকটু বাড়িয়ে দিলে এই পরিস্থিতির হয়তো নিয়ন্ত্রণ আসতে পারে, সচেতন মহল আমাদের জানিয়েছেন। আমি আপনাকে জানিয়ে রাখতে চাচ্ছি যে আজকে আমরা যেখানে দেখতেছি এবং রিক্সা থেকে শুরু করে ব্যক্তি মালিকানাধীন গাড়ির পরে রিক্সায় যদি আসি, একটা রিক্সায় 2 জন 3 জন 4 জন করে লোকজন উঠে বিভিন্নভাবে যারা যাচ্ছে, এটা যাচ্ছে সমস্ত কিছুই প্রশাসন এবং সচেতন মহলের চোখে ফাঁকি দিয়ে। ধন্যবাদ মেরি, এই ছিল আমার কাছে সাভার থেকে আজকে সর্বশেষ। জহিরুল ইসলাম লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ কমছে না। যানবাহন না চললেও তাদের বাড়ি যাওয়া তো থেমে নেই। এ সম্পর্কে আমাদের জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জহিরুল ইসলাম লিটন। এবার এমজিএস গ্রুপ আন্তর্জাতিক সংবাদ। 24 ঘন্টায় আরও 3,500 প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3,20,000-এ। মোট আক্রান্ত প্রায় 49 লাখ মানুষ। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে 88,000-এর বেশি। সোমবার যুক্তরাষ্ট্রে 1,000 প্রাণহানি হয়েছে। এ নিয়ে প্রায় 92,000 মৃত্যু দেখেছে দেশটি। আক্রান্ত 15.5 লাখ। এদিন দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি হয়েছে ব্রাজিলে। মারা গেছেন 750 মানুষ। মৃতের সংখ্যা প্রায় 17,000। সংক্রমণ 2.5 লাখ ছাড়িয়েছে। প্রায় 2 মাসে সর্বনিম্ন মৃত্যু দেখেছে যুক্তরাজ্য।
160 নতুন প্রাণহানিতে মৃতের সংখ্যা 35,000 ছুঁই। আক্রান্ত প্রায় 2.5 লাখ। ইতালি, স্পেন সহ ইউরোপের প্রায় সব দেশেই নতুন সংক্রমণ ও মৃত্যুর নিম্নমুখী প্রবণতা অব্যাহত। যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে কোভিড-19 আক্রান্তের সংখ্যা 3 লাখ ছুঁই রাশিয়ায়। করোনার এই বৈশ্বিক মুহূর্তে ঢাকা 5 আসনের খেটে খাওয়া মানুষের মাঝে ত্রাণ সামগ্রী দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন এই আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এশিয়ান গ্রুপ এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হারুন রশিদ সিআইপি। করোনার এই দুর্যোগে এলাকার মানুষের মাঝে সর্বদা তার সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। বিস্তারিত শফিকুজ্জামান রুবেলের রিপোর্টে। দেশের এই ক্রান্তি লগ্নে খেটে খাওয়া অসহায় ও দুস্থ পরিবারের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হারুন রশিদ সিআইপি। এরই ধারাবাহিকতায় তার নির্বাচনী এলাকা ঢাকা 5 আসনের উত্তর পশ্চিম যাত্রাবাড়ির ওয়াসা রোড এলাকায় 1000 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। করোনা দুর্যোগের এমন সময় এ সহায়তা পেয়ে খুশি স্থানীয়রা। তারা আসছে উপনির্বাচনে এই এলাকার জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান সৈনিক লীগের এই নেতাকে। খোঁজ খবর লয়, আমাকে খুব খেয়াল রাখে, খুব সন্তুষ্ট করে, আমাকে গরিবকে খুশি করে। ভালো হিসাবে ওদের জন্য ভালো, এই জন্য আমরা ওনার পাশে সবসময় থাকবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে আমাদের এই যাত্রাবাড়ি এলাকা থেকে তারা এমপি নমিনেশন দেয়, এই দুয়াই আমরা সবাই করি। এ সময় এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হারুন রশিদ সিআইপি বলেন, মানুষের পাশে থেকে কাজ করতে চান জীবনের শেষ দিন পর্যন্ত। এই যাত্রাবাড়ির যে সময় দুর্যোগ আসে সে সময় আমি ইনশাল্লাহ যাত্রাবাড়ির ডেমরা থানায় এবং ঢাকা 5-এ আমি দুর্যোগের মোকাবেলা করি এবং ত্রাণ দেই, জাকাত দেই। নির্বাচন বড় কথা না, নির্বাচন যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনে করে দিবে, না নাই। আমি চাই ঢাকা 5-এর যেন মানুষের সুখে থাকে, দুঃখের ভিতরে যেন আমি কাছে থাকতে পারি, এটি আমার আশা আকাঙ্ক্ষা। এ সময় তিনি দেশে এই মহামারী মোকাবেলায় সবাইকে সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকার আহ্বান জানান। শফিকুজ্জামান রুবেল, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নিচে সংবাদ বিরতি, ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। সংবাদ বিরতি শেষে আবারও স্বাগত এশিয়ান সংবাদের সাথে আছে আমি শারমিন জাহান মেরি। করোনার এই দুর্যোগকালীন মুহূর্তে মানুষের সেবায় পাশে দাঁড়িয়েছেন ওয়ার্ল্ড বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ নামের একটি সংগঠন। সারা দেশের প্রায় 20,000 পরিবারকে সহযোগিতা করছেন তারা। এরই মধ্যে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন হাসপাতালে বিতরণ করেছেন সুরক্ষা সেবা সামগ্রী। এশিয়ান টেলিভিশনের সংবাদকর্মীদের সুরক্ষার জন্য দিয়েছেন পিপিই ও হ্যান্ড স্যানিটাইজার। বিস্তারিত তামান্না তাহসিনের রিপোর্টে। চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের প্রায় 20,000 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ওয়ার্ল্ড বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ। এশিয়ান টেলিভিশনকে সুরক্ষা সামগ্রী তুলে দেন সংগঠনটি। এ সময় এশিয়ান টেলিভিশনের পক্ষ থেকে এ সকল সুরক্ষা সামগ্রী গ্রহণ করেন প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার শাহ রেজাউল মাহমুদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের সাধারণ সম্পাদক সুজিত বড়ুয়া। সংগঠনটির প্রেসিডেন্ট লায়ন রিঙ্কু কুমার বড়ুয়া বলেন, দলমত নির্বিশেষে সকলকে সহযোগিতা করছেন তারা। বিগত 2 মাস যাবৎ আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এবং প্রত্যেকটা মানুষের কল্যাণে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করে আসছি। সারা বাংলাদেশে মানুষকে সহযোগিতা করার কাজ চালিয়ে যাবে বলেও জানান তিনি। তামান্না তাহসিন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আবারও করোনা প্রসঙ্গ।
এবার রাজধানীর উত্তরা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সঞ্জিদা রুমা। সঞ্জিদা, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে করোনা পরিস্থিতির সবশেষ কি খবর আছে আমাদের জানান। মিলি, আপনাকে ধন্যবাদ। মিলি, আপনি যেমনটি জানেন যে করোনা ভাইরাস একটা আতঙ্কের নাম। সেই করোনা ভাইরাস সারা বিশ্বের সাথে সাথে বাংলাদেশেও প্রভাব পড়েছে। তো করোনা ভাইরাস মোকাবেলায় সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ হাতে নিয়েছেন। সরকারের পাশাপাশি দলীয় সকল শ্রেণীর লোকজন এবং দলীয় নেতাকর্মীরাও আজ সেই কাতারে সামিল হয়েছেন। মিলি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তরা 14 নম্বর সেক্টরে। আমার সামনে উপস্থিত আছেন আওয়ামী লীগ নেতা জনাব মোহাম্মদ রাইফুল ইসলাম লিটন। এখন আমরা তার সাথে কথা বলবো যে করোনা ভাইরাসের মোকাবেলায় যে অসহায় দুঃস্থদের জন্য আপনাদের দল থেকে কি কি ধরনের পদক্ষেপ হাতে নিয়েছেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ এশিয়ান টিভিকে। আপনারা জানেন সারা বিশ্বের মতো বাংলাদেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে এবং মহামারী আকার ধারণ করেছে। আমাদের বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের প্রতিটি নেতাকর্মীকে আদেশ দিয়েছেন যে প্রত্যেকটা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। সেই সুবাদে আমাদের প্রাণপ্রিয় নেতা কর্নেল মোহাম্মদ ফারুক খান, গোপালগঞ্জ 1 আসনের মাননীয় সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ওনার নির্দেশে ওনার এলাকায় ইতিমধ্যে প্রায় 22,000 লোককে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে এবং গত 3 দিন আগে 5,500 লোককে ঈদ বস্ত্র দেওয়া হয়েছে। আমি আলহামদুলিল্লাহ এটাতে শরীক ছিলাম, মানে ওখানে উপস্থিত ছিলাম। আর তার আদেশেই আজকে আমাদের উত্তরায় গোপালগঞ্জ 1 আসনের যারা অসহায় আছে প্রায় 100 জনের মতো মানুষ, আমাদের ওনার কন্যা আগামীর বাংলাদেশ কান্তারা খানাপুর নির্দেশে ওনার সহযোগিতায় আমরা 100 জন মানুষকে আজকে খাদ্য সামগ্রী উপহার দিচ্ছি। ওনারা আমাদের মুরব্বীরা সবাই এখানে উপস্থিত আছেন, তাই আমরা ওনাদের পক্ষ থেকে সব মানুষের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি। ইতিমধ্যে মিরপুর প্রায় 300 লোককে কর্নেল ফারুক খানের নির্দেশ এখানে দেওয়া হয়েছে, সাভারে প্রায় 200 মানুষকে দেওয়া হয়েছে। ওই ধারাবাহিকতায় আমাদের উত্তর অঞ্চলে যারা আছেন তাদের 100 মানুষের ভিতরে আজকে আমরা খাদ্য সামগ্রী ই করবো। ধন্যবাদ মোহাম্মদ ফারুক খানকে, ধন্যবাদ। তো মেরি, এই ছিল আমার কাছে সর্বশেষ। রুমা, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর উত্তরা থেকে করোনা পরিস্থিতি নিয়ে যুক্ত হয়েছিলেন সঞ্জিদা রুমা। এবার ই ভ্যালি ব্যবসা বাণিজ্যের সংবাদ। করোনা দুর্যোগে উল্লেখযোগ্য অবদান স্থাপনের জন্য ওয়ালটনের 2 কর্মকর্তাকে পদোন্নতি ও অর্থ পুরস্কার দিয়েছে প্রতিষ্ঠানটি। রাজধানীতে ওয়ালটনের কর্পোরেট অফিস, ওয়ালটনের পল্টন প্লাজার ম্যানেজার মোহাম্মদ আসাদুজ্জামান এবং কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হাতে নগদ অর্থ এবং পদোন্নতির চিঠি তুলে দেন প্রতিষ্ঠানটির বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রিজওয়ানা নীলু। এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক এস.এম. জাহিদ হাসান, উদয় হাকিম, মোহাম্মদ রায়হান, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ ফিরোজ আলম, ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মীর মোহাম্মদ গোলাম ফারুক, এডিশনাল ডিরেক্টর মিল্টন আহমেদ প্রমুখ। আবারও ঘূর্ণিঝড় আম্পান পরিস্থিতির খবর জানব। পটুয়াখালীর কলাপাড়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন জসিম পারভেজ। জসিম, ঘূর্ণিঝড় আম্পান বিষয়ে কি খবর আছে আপনার কাছে? প্রশাসনের সার্বিক প্রস্তুতি কেমন জানাবেন। জি মেরি, আপনাকে ধন্যবাদ। ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। সমগ্র উপকূল জুড়ে মেঘ রোদ্দুরে খেলা চলছে। কিছুক্ষণ আগেও এখানে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে এই কলাপাড়া উপজেলায়। এছাড়া সমুদ্র থেকে সকল মাছ ধরা ট্রলার নিরাপদ আশ্রয়ের জন্য মহিপুর, শিববাড়িয়া, পোত্রাশ্রয়ে আশ্রয় নিয়েছেন। এদিকে পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে 750টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে ঘূর্ণিঝড়কালীন আশ্রয় নেওয়া মানুষের জন্য। এছাড়া 20 লাখ টাকা নগদ টাকা এবং 20 লাখ নগদ টাকা এবং 9 লাখ টাকা আপনার শিশু খাদ্য হিসেবে সংরক্ষণ করেছেন এবং 450 মেট্রিক টন খাদ্যশস্য মজুত করেছেন। এছাড়া আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে পায়রা সমুদ্র বন্দর থেকে 725 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছেন ঘূর্ণিঝড় আম্পান। এছাড়াও চট্টগ্রাম থেকে 845 কিলোমিটার, কক্সবাজার থেকে 795 কিলোমিটার, মোংলা সমুদ্র বন্দর থেকে 730 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে
অবস্থান করছেন। সুপার সাইক্লোনের 90 কিলোমিটার কেন্দ্রে বাতাসের গতিবেগ 225 থেকে 245 কিলোমিটার, দমকা হাওয়া থেকে ঝড়ো হাওয়া বৃদ্ধি পাচ্ছে। তো মেরি, এই ছিল আমার কাছে পটুয়াখালীর সর্বশেষ। জসিম পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, পটুয়াখালী থেকে ঘূর্ণিঝড় আম্ফান বিষয়ে প্রশাসনের প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জসিম পারভেজ। এই ছিল আমাদের এখনকার মতো সংবাদ আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।